আপনাকে শোনাতেই হবে। সন্ধ্যার পর ছাড়া আমি বাঁশি ছুঁই না। তোমাদের একটু শখ মেটানোর জন্য উনি আত্মহত্যা করছেন দেখতে পাও না বুঝি? রোজ রোজ তোমরা একজন একজন করে আসবে, বাঁশি শুনতে চাইবে। রোজ গলা দিয়ে রক্ত পড়লে মানুষ কি বাঁচে? তা মামি, এত রক্ত পড়ে তবুও মামা বাঁশি বাজান? যে শোনে সেই বলে, হ্যাঁ, শোনবার মতো বটে একখানা। বিশেষ করে আমার মেজো মামা, তার মুখে কোনো কিছুর এমন উচ্ছ্বাসিত প্রশংসা খুবই কম শোনা যায়। তাই শুনে শুনে ভারী কৌতূহল হলো আমার, কি এমন বাঁশি বাজায় লোকটা যে সকলে তার এমন প্রশংসা করে। কাজেই একদিন শুনতে গেলাম, মামার কাছ থেকে একটা পরিচয় সঙ্গে নিলাম। আমি থাকি বালিগঞ্জে, আর যার বাঁশি বাজানোর ওস্তাদের কথা বললাম তিনি থাকেন ভবানীপুর অঞ্চলে। মামার কাছে নাম শুনেছিলাম যতীন, উপাধিটা শোনা হয়নি। আজ পরিচয়পত্রের ওপরে পুরো নাম দেখলাম, যতীন্দ্রনাথ রায়। বাড়িটা খুঁজে বার করে আমার তো একদম চক্ষু স্থির। মামার কাছে যতীনবাবুর এবং তার বাঁশি বাজানোর যেরকম উচ্ছ্বাসিত প্রশংসা শুনেছিলাম, তাতে মনে হয়েছিল লোকটা নিশ্চয়ই একজন কেষ্টবিষ্টু গোছের কেউ হবেন। আর কেষ্টবিষ্টু গোছের একজন লোক যে বৈকুণ্ঠ বা মথুরার রাজপ্রাসাদ না হোক, অন্তত বেশ বড় আর ভদ্র চেহারা একটা বাড়িতে বাস করেন, এও তো কথার কথা নয়। কিন্তু বাড়িটা যে গলিতে, সেটার কথা না হয় ছেড়েই দিলাম। এই যে ইট বার করা 3 কালের বুড়োর মতো নড়বড়ে একটি ইটের খাঁচা, সামনেটা চেহারায় যদি এরকম, তাহলে ভেতরটা কি জানি কেমন হবে। উইয়ে ধরা দরজাটার উপর আমি কড়া নাড়লাম। কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে যে লোকটার সামনে এসে দাঁড়ালেন, তাকে দেখে মনে হলো জায়গাদা নাড়তেই যেন একটা আগুন বার হয়ে পড়ল। খুব রোগা, গায়ের রঙও অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে, তবু একদিন চেহারাখানা কিরকম ছিল অনুমান করা শক্ত নয়। এখনো যা আছে তা খারাপ নয়, অপূর্ব। বছর 30 হবে বা তার কিছু কম। মলিন হয়ে আসা গায়ের রং অপূর্ব, শরীরের গড়ন অপূর্ব, মুখের চেহারাও অপূর্ব, আর সব মিলিয়ে যে রূপ তাও অপূর্ব। সবচেয়ে অপূর্ব চোখ দুটি, চোখে চোখে চাইলে যেন নেশা হয়ে যায়। পুরুষেরও যে তাহলে সৌন্দর্য থাকে তা জানলাম। ইট বার করা নোনা ধরা দেওয়াল আর উইয়ে ধরা দরজা, তার মাঝখানে লোকটিকে দেখে আমার মনে হলো ভারী সুন্দর একটা ছবিকে কে যেন অতি বিশ্রী একটা ফ্রেমে বাঁধিয়েছে। উনি আমাকে দেখে বললেন, আমি ছাড়া তো এ বাড়িতে কেউ নেই, কাজেই আমাকেই আপনি চান। কিন্তু কি চান বলুন? হঠাৎই আমার মুগ্ধ চিত্তে কে যেন একটা ঘা দিল। কি বিশ্রী গলার স্বর, কর্কশ, কথাগুলি মোলায়েম, কিন্তু লোকটির গলার স্বর শুনে মনে হলো যেন আমায় গালাগালি দিচ্ছেন। ভাবলাম, নির্দোষ সৃষ্টি বিধাতার কুষ্টিতে কি লেখা আছে? এমন চেহারায় ওই গলা! সৃষ্টিকর্তা যত বড়ই কারিগর হন না কেন, কোথায় কি মানায় এই জ্ঞানটাও দেখছি তার নেই। আমি ওনাকে বললাম, আপনার নাম তো যতীন্দ্রনাথ রায়, আমি হরেনবাবুর ভাগ্নে। আমি তখন পরিচয় পত্রখানা বাড়িও দিলাম। এক নিঃশ্বাসে উনি পড়ে বললেন, ইস, আবার পরিচয় পত্র কেন হে? হরেন যদি তোমার মামা হন, আমিও তোমার মামা। হরেন যে আমার দাদা বলে ডাকে। এসো এসো, ভেতরে এসো। ভেতরে ঢুকতেই দরজাখানা তিনি বন্ধ করলেন। ছোট্ট একটি উঠান, বেশ পরিষ্কার। প্রত্যেক উঠানে 4টে করে পাশ থাকে, এটারও তাই দেখলাম। দুপাশে 2খানা ঘর, এ বাড়িটাই অঙ্গ। একটা দিক প্রাচীর দিয়ে বন্ধ করা, অপর দিকে অন্য এক বাড়ির একটা ঘরের পেছন দিক জানালা দরজার চিহ্ন মাত্র নেই, প্রাচীরেই সামিল। আমার নবলব্ধ মামা ডাকলেন, অতসী,
শুনছো, আমার ভাগ্নে এসেছে গো। এ ঘরে একটা মাদুর বিছিয়ে দাও দেখি। ও ঘরটা বড় অন্ধকার। এ ঘর মানে আমরা যে ঘরের সামনে দাঁড়িয়েছিলাম, ও ঘর মানে ওদিককার ঘরটা। সেই ঘর থেকে বেরিয়ে এলেন এক তরুণী, মস্ত ঘোমটায় মুখ ঢেকে। যতীন মামা বললেন, এ কি ঘোমটা কেন? আরে এ যে ভাগ্নে। মামির ঘোমটা এখনো ওঠেনি দেখে আমি বললাম, ছি ছি, ও কি? মামি হয়ে ভাগ্নের কাছে ঘোমটা টেনে থাকা যায় নাকি? এবার মামির ঘোমটা উঠল। দেখলাম আমার নতুন পাওয়া মামিটি মামারই উপযুক্ত স্ত্রী বটে। মামি এ ঘরের মেঝেতে মাদুর বিছিয়ে দিলেন। ঘরে তক্তপোষ, টেবিল, চেয়ার ইত্যাদির বালাইও নেই। দেখলাম এক পাশে একটা রংচটা ট্রাঙ্ক আর একটা কাঠের বাক্স। দেয়ালে এক কোণ থেকে আরেক কোণ পর্যন্ত একটা দড়ি টাঙানো, তাতে একটি মাত্র ধুতি ঝুলছে। একটা পেরেকে একটা আধ ময়লা খদ্দের পাঞ্জাবি লটকানো। যতীন মামার সম্পত্তি তা দেখেই বুঝলাম। গোটা 2 বছর আগেকার ক্যালেন্ডারের ছবিও রয়েছে। যতীন মামা বললেন, দাও না, ওকে একটু সুজি টুচি কিছু করে দাও, আর না থাকে তো 1 কাপ চাই দাও। আমি তখন বললাম, আরে না না, কিছু দরকার নেই যতীন মামা। আপনার বাঁশি শুনতে এসেছি, বাঁশির সুরেই খিদে মিটে যাবে এখন। আর যদি খিদেও পাই তাহলে দেখা যাবে খন। এখন তো খিদে মোটেও পাইনি, বাড়ি থেকে খেয়েই এসেছি। যতীন মামা বললেন, বাঁশি বাঁশি তো এখন আমি বাজাই না। আমিও বললাম, সে হবে না, আপনাকে শোনাতেই হবে। তাহলে বসো, রাত্রি হোক। সন্ধ্যার পর ছাড়া আমি বাঁশি ছুঁই না। আমি তার কারণ জানতে চাইলে তিনি তখন বললেন, কেন জানি না ভাগ্নে, দিনের বেলা বাঁশি বাজাতে পারিনে, আজ পর্যন্ত তো বাজাইনি। হ্যাঁ গো, অতসী বাজিয়েছি। অতসী মামিও মৃদু হেসে না বললেন। কাজে আমি তখন বললাম, তাহলে মোটে তো এখন 5টে বাজে, তা সন্ধ্যা হবে 7টায়। এতক্ষণ বসে থেকে কেন আপনাদের অসুবিধা করব? তাই একটু ঘুরে টুরে আসি, সন্ধ্যার পর আসবোক্ষণ। কি যে বলো ভাগ্নে, অসুবিধাটা আবার কি? হ্যাঁ, পাড়ার লোকে তো বয়কট করেছে অপবাদ দিয়ে। তুমি থাকলে বোধ হয় একটু কথা বলে বাঁচবো। হ্যাঁ, বলেন কি মামা, পাড়ার লোকে অপবাদ দিয়েছে কিসের? অতসী মামির দিকে চেয়ে তখন যতীন মামা বললেন, বলবো নাকি গো ভাগ্নেকে কথাটা? পাড়ার লোকে কি বলে যেন ভাগ্নে, বলে অতসী আমার বিয়ে করা বউ নয়, লক্ষ্মী ছাড়া বজ্জাত সব পাড়ার লোক গো। বিয়ের আমার দলিল আছে, কেউ কি তা দেখতে চাইবে? যত সব। অতসী মামি তখন বললেন, কি যা তা বলছো গো তুমি? যতীন মামা বললেন, হ্যাঁ ঠিক ঠিক, ভাগ্নে নতুন লোক, তাকে এসব বলা ঠিক হচ্ছে নে বটে। কিছুক্ষণ পর মামা বললেন, এ কি, তোমরা যে কেউ কারোর সাথে কথা বলছো না? মামি বললেন, কি কথা বলবো শুনি? মামা বললেন, এই নাও, কি কথা বলবে তাও কি এখন আমাকে বলে দিতে হবে? যা হোক কিছু একটা শুরু করো। মামি বললেন, তা বাচ্চা তোমার নাম কি ভাগ্নে? আমি বললাম, আমার নাম সুরেশ। যতীন মামা তখন বললেন, সুরেশ কি না সুরের রাজা? তাই সুর শুনতে এত আগ্রহ বুঝি ভাগ্নে তোমার? বলতে বলতেই তিনি উঠে দাঁড়ালেন। তারপর বললেন, ইস, ভুবনবাবু যে টাকা দুটো আজকে ফেরত দেবে বলেছিলেন, যাই আজকে নিয়ে আসি গে। 2 দিন বাজার হয়নি। ভাগ্নে বসো, মামির সাথে তুমি গল্প করো, 10 মিনিটের ভেতরে আমি আসছি। ঘরের বাইরে গিয়ে তিনি বললেন, দৌড়টা দিয়ে যাও তো অতসী, ভাগ্নে ছেলে মানুষ, কেউ দেখতে পেলে আবার ঘরে লোভে ঢুকে পড়বে। মামিও তখনই
সেখানে গিয়ে দরজাটা দিয়ে দিল। মামি ঘরে ঢুকে বললেন, আর বলো না, ওই রকমই ওর স্বভাব জানো তো। বাক্সে দুটি মোটে টাকা, তা নিয়ে সেদিন গেলেন বাজার। বললাম একটা টাকা থাক, কিন্তু জবাব দিলেন কেন। রাস্তায় ভুবনবাবুর সাথে দেখা, তিনিও চাইলেন আর উনি অমনি দিয়ে দিলেন। আমিও তখন বললাম, আশ্চর্য লোক তো। মামিও বললেন, হ্যাঁ হ্যাঁ ওই রকমই। আর দেখো না ভাই। আমি তখন মামিকে বললাম, ভাই নয় ভাগ্নে। মামি বললেন, হ্যাঁ তাও তো বটে, আগে থাকতেই যে সম্বন্ধটা পাতিয়ে বসেছ। তা ভাগ্নে না হয়ে আমার তো ভাই হলে বেশি হতো গো। তা সম্পর্কটা নতুন করে পাতো না? আমি বললাম, কেন, মামি ভাগ্নে বেশ তো সম্পর্ক। মামি তখন বললেন, আচ্ছা তবে তাই, কিন্তু আমার একটা কথা তোমায় রাখতে হবে ভাগ্নে, তুমি ওর বাঁশি শুনতে চেয়েও না। আমি তখন বললাম, তার মানে আমি তো বাঁশি শুনতেই এলাম। সঙ্গে সঙ্গে মামির মুখখানা গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, কেন এলে বাপু? আমি কি ডেকেছিলাম নাকি তোমাকে? তোমাদের জ্বালাই আমি কি এবার গলায় দড়ি দেব নাকি? আমি অবাক হয়ে মামির মুখের দিকে চেয়ে রইলাম। কথা জোগালো না। মামি বলে গেল, তোমাদের একটু শখ মেটানোর জন্য উনি আত্মহত্যা করছেন, দেখতে পাও না বুঝি? রোজ রোজ তোমরা একজন একজন করে আসবে, বাঁশি শুনতে চাইবে। রোজ গলা দিয়ে রক্ত পড়লে মানুষ কি বাঁচে? সঙ্গে সঙ্গে দেখবে বলে মামি ভেতরে চলে গেল। ফিরে এলো একটা গামলা হাতে করে। গামলার ভেতরে জমাট বাঁধা খানিকটা রক্ত দেখতে পেলাম। মামি বলল, দেখো, কাল উঠেছিল, ফেলতে মায়া হচ্ছিল তাই ফেলিনি, কিন্তু মায়া করে আর কি লাভ? আমি তখন মামিকে বললাম, জানতাম না মামি, জানলে কখনো শুনতে চাইতাম না। ইস, এই জন্যই মামার এত শরীর খারাপ। মামি তখন বললেন, কিছু মনে করো না ভাগ্নে, অন্য কারোর সঙ্গে তো কথা কই না, তাই তোমাকে গায়ে ছাল মিটিয়ে নিলাম। তোমার আর কি দোষ, আমারই অদৃষ্ট। তা মামি, এত রক্ত পড়ে তবুও মামা বাঁশি বাজান? মামি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, পৃথিবীর কোনো বাধাই ওর বাঁশি বাজানো বন্ধ করতে পারবে না গো। কত বলেছি, কত কেঁদেছি, কিছুতেই শোনেন না। কতদিন ভেবেছি ও বাঁশিখানা নিজের হাতে ভেঙে ফেলি, কিন্তু সাহস হয়নি। বাঁশির বদলে মদ খেয়ে নিজেকে শেষ করে ফেলেন, নয়তো যেখানে যা আছে সব বিক্রি করে বাঁশি কিনে না খেয়ে মরবেন। মামির কথাগুলো আমি চুপচাপ শুনতে থাকলাম। কোনো কথাই মুখ দিয়ে আমার বেরোলো না। একটি কথা ছাড়া আমার কোনো কথাই তিনি শোনেননি। ওই অকণ্ঠ ভাবে মদ খাওয়া, বিয়ের পর মিনতি করে বললুম, তিনি ছেড়ে দিলেন, কিন্তু বাঁশির বিষয়ে কোনো কথাই শোনেন না। জানো, একবার বাঁশিখানা আমি লুকিয়ে রেখেছিলাম, সে কি ছটফট করতে লাগলেন যেন ওর সর্বস্ব হারিয়ে গেছে। তখনই বাইরে কড়া নাড়ার শব্দ উঠল। মামি উঠে গেলেন দরজা খুলতে। যতীন মামা ঘরে ঢুকতে ঢুকতে বললেন, দিলে না টাকা অতসী, বললে পরশু যেতে। মামিও বললেন, হ্যাঁ গো হ্যাঁ, সে আমি আর জানি না, অনেক আগেই জানি। দোকানদারটাই বা কি পাইছি জানো, এক পোর সুজি চাইলাম, দিলে না। মামার বাড়ি এসে ভাগ্নেকে দেখছি খালি পেটে ফিরতে হবে। আমি তখন বললাম, কেন এত ব্যস্ত হচ্ছেন মামা, খাবারের কিছু দরকার নেই। মামি তখন বললেন, বসো তোমরা, আমি এক্ষুনি আসছি। এই বলে ঘর থেকে বেরিয়ে গেল। মামা হেঁকে বললেন, কোথায় যাচ্ছ গা? মিনিট 15 পরে মামি ফিরল। দু হাতে দুখানা রেকাবিতে গোটা চারেক করে রসগোল্লা আর গোটা দুয়েক সন্দেশ। দেখেই যতীন মামা বললেন,
কোত্থেকে জোগাড় করলে গা? এই বলে একটা রেকাবি টেনে নিয়ে একটা রসগোল্লা তিনি নিজের মুখে পুড়ে নিলেন। অন্য রেকাবিটা আমার সামনে রাখতে রাখতে মামি বললেন, তা দিয়ে তোমার কি দরকার বাপু? মামা তখন বললেন, তা ঠিক, যা খিদে পেয়েছে ডাকাতি করে যদিও আনো তা দোষ কি? স্বামীর প্রাণ বাঁচাতে তো সাধ দিয়ে অনেক কিছুই করে। আমি মামাকে বলতেই যাচ্ছিলাম, কিন্তু মামি আমাকে বাধা দিলেন। কাজেই আমি নিঃশব্দে খেতে আরম্ভ করলাম। মামি ও ঘর থেকে দুটি অ্যালুমিনিয়ামের গ্লাসে জল এনে দিলেন। প্রথম রসগোল্লাটা গেলেই মামা বললেন, আহ, ছি ছি, কি বিশ্রী রসগোল্লা, রইল পড়ে, খেও তুমি। দেখি সন্দেশখানা, দেখি কেমন। সন্দেশখানা মুখে দিয়েই মামা বললেন, হ্যাঁ, এখানা বেশ ভালো, এটাই খাই। তারপর তিনি বললেন, যাও তোমার সুজির ঢিপিগুলো নর্দমায় ফেলে এসো গে। অতসী মামির চোখ তখন ছলছল করে এলো। মামার ছলটুকু আমাদের কারুর কাছে গোপন রইল না। কেন যে এমন খাসা রসগোল্লাও মামার কাছে সুজির ঢিপি হয়ে গেল তা বুঝতে কারুর অসুবিধে হলো না। মাথাটা নিচু করে রেকাবিটা শেষ করলাম। মাঝখানে একবার চোখ তুলতেই নজর পড়ল, মামি মামার রেকাবিটা দরজার উপরে তাকি তুলে রাখছে। এখানে শেষ করলাম আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।